আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের অপচেষ্টা হলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। তৃতীয়বারের মতো গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ প্রক্টরের কাদের বললেন নির্বাচনের বিরুদ্ধে দেশে বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ বিএনপি। ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, নির্বাচন কমিশনের সঙ্গীত শিল্পী শফিন আহমেদের মনোনয়ন বাতিল। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরু হয়েছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। সকালে রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল সংস্থা তৎপর রয়েছে। তবে সৃজনশীল প্রশ্ন নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। শিক্ষকরাই এখনও এই পদ্ধতি আয়ত্ত করতে পারেননি বলে দাবি তাদের। শনিবার সকাল 10টায় সারা দেশে বাংলা প্রথম পত্রের মাধ্যমে একযোগে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী 21,35,333। এর মধ্যে ছাত্র 10,70,441 এবং ছাত্রী 10,64,892। মোট কেন্দ্র 3,497। সকালে রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পরে তিনি সাংবাদিকদের জানান, এবছর খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একেবারে কঠোর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে এবং ইতোমধ্যে বেশ কিছু গ্রেফতার হয়েছে, যে যাদের হয়তো কোনো অপচেষ্টা ছিল তাদের বিরুদ্ধে প্রমাণ পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং সারা দেশে আমি আশা করি যে কেউই এই ধরনের কোনো অপচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। আমাদের অভিভাবক, শিক্ষক, পরীক্ষার্থী এরাও কেউ কোনো ধরনের কোনো অনৈতিক কোনো প্রচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। আর যদি কোনো চাহিদা না থাকে তাহলে কিন্তু এই প্রশ্ন ফাঁস করার দিকেও আর কারো আগ্রহ থাকবে না। কাজেই দায়িত্ব দুই দিকেই কিন্তু আছে, আমাদের সব দিকেই এটিকে সকলেরই পালন করতে হবে। আমরাও চেষ্টা করব। তবে প্রশ্ন ফাঁস নিয়ে এখনও উদ্বেগ রয়েছে অভিভাবকদের। এছাড়া সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে বলে মনে করেন তারা। প্রশ্ন ফাঁস না হওয়া তো সবচেয়ে বেটার। প্রশ্ন ফাঁস হলে তো কোনো ভালো ছাত্র খারাপ ছাত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। সৃজনশীল থাক কথা সেটা, কিন্তু আমাদের সৃজনশীল যুক্ত টিচার পাইতে হবে আমাদেরকে। এই টিচার যদি আমরা না পাই, আমাদের বাচ্চাদের যে দুরবস্থা, বাচ্চারা পড়তে 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 মুখ ব্যথা হয়ে যায়। কারণ এখানে কোনো কোশ্চেন বাছাই নাই, সাজেশন নাই, বুঝলেন নাই, পুরা বই পড়ে আসতে হয় হেফজোর মতো। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে 1,03,434 জন। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতেও সুন্দর পরিবেশেই শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী 1,49,867 জন। এই বোর্ডে এবারও ছাত্রীর সংখ্যা বেশি। সকালে নগরীর খাস্তগির স্কুল কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। মোবাইল ফোন বা ডিজিটাল যে কোনো ধরনের যেই গ্যাজেটগুলো, সেগুলো আমরা আগে থেকে বারণ করে দিয়েছি, এগুলো নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। তো সব কিছু মিলিয়ে আশা করি চট্টগ্রামে নকলমুক্তভাবে, প্রশ্ন ফাঁস মুক্তভাবে ইনশাল্লাহ আমাদের এই পরীক্ষা আমরা নিতে পারব। যশোর শিক্ষা বোর্ডের আওতায় 276টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে 2,512টি বিদ্যালয়ের 1,84,290 জন শিক্ষার্থী। এবার প্রশ্ন ফাঁসের শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এবার আরও একটু বাড়তি আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যেমন আগে কাগজের প্যাকেট ছিল, এবার ফয়েলের প্যাকেট। প্রশ্নপত্র বাইরে যে আউট হওয়া সম্পূর্ণরূপে অসম্ভব। কুমিল্লা বোর্ডে এবার পরীক্ষার্থী 1,93,802 জন, আর কেন্দ্র 256টি। সকালে কুমিল্লা জেলা স্কুল পরিদর্শন করেন বোর্ড চেয়ারম্যান। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে 200টি পরিদর্শক টিম গঠন করেছে রংপুর শিক্ষা বোর্ড। রংপুর জেলায় 48টি কেন্দ্রে 36,185 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিচ্ছে 2,04,586 জন শিক্ষার্থী। নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক।
সিলেট শিক্ষা বোর্ডে রয়েছে 31টি ভিজিল্যান্স টিম। কেন্দ্র পরিস্থিতিতে সন্তুষ্ট পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ কবির আহমেদ। এদিকে পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের তৎপরতার কথা জানান জেলা প্রশাসক। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সংসদের নৈতিক বৈধতা নেই। 30 ডিসেম্বরের তৃতীয়বারের মতো গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ। জাতীয় প্রেস ক্লাবে নারীর প্রতি সহিংসতা ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল আরও বলেন, 30 ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগের পরাজয় হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য তার। হত্যা নির্যাতন অব্যাহত রেখে আওয়ামী লীগ একদলীয় শাসন চালিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিরোধী মত দমনে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের নামে 98,000 মামলা করা হয়েছে বলেও জানান তিনি। আসামি করা হয়েছে 27 লাখ নেতাকর্মীকে। বিএনপির কোনো সংকট নেই, সংকটে গোটা জাতি। হতাশ না হয়ে লড়াই চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এই দেশে জনগণের কোনো নিরাপত্তা নেই। যে দেশে সংবিধান সম্মত একটি নির্বাচন করতে গিয়ে রাষ্ট্রকে ব্যবহার করা হয়, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনার পুরো দখল করে নেওয়া হয়, সেখানে আপনার এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে যে বিচার পাওয়া যাবে এটা মনে করার কোনো কারণ নেই। নৈতিক কোনো বৈধতা নেই তাদের এই সংসদ বসানো, কারণ তারা নির্বাচিত নয়। নির্বাচনের নামে একটা সম্পূর্ণ একটি প্রহসন হয়েছে এবং একটা, আমি যেটাকে সবসময় মনে করি, এটা একটা নিষ্ঠুর প্রহসন হয়েছে গোটা জাতির প্রতি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপি। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর দ্বিতীয় সেতু নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখে সাংবাদিকদের একথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে দেশের মানুষের আস্থা হারিয়েছে, অন্যদিকে হারিয়েছে বিদেশি বন্ধুদেরও। উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। উপজেলা নির্বাচনে নিজ দলের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না বলেও আশা করেন ওবায়দুল কাদের। আজকে ব্রিটেনের সর্বশেষ, ব্রিটেনের প্রধানমন্ত্রী, সুইজারল্যান্ডের প্রেসিডেন্টও আমাদের প্রধানমন্ত্রীকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছে। সারা দুনিয়ার সব গণতান্ত্রিক দেশগুলোই সরকার আজকে অভিনন্দন জানিয়েছে। এই অবস্থা বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। অভিমান না করে বিএনপিকে সংসদে আসার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বিএনপিকে এই পরামর্শ দিয়ে বলেন, রাজনীতিতে কেউ কাউকে ছাড় দেয় না। কারো ওপর রাগ না করে প্রধানমন্ত্রীর দেয়া চা চক্রে ও দ্রুত শপথ নিয়ে বিএনপির সংসদ সদস্যদের কাঁপানোরও আহ্বান জানান মোহাম্মদ নাসিম। তার মতে, বিএনপির পরাজয়ের অন্যতম কারণ যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়া। ভবিষ্যতে আর কোনোদিন যুদ্ধাপরাধীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী। চা খেতে যান না, ঠিক আছে, চা খাওয়ার ব্যাপারটা হয়তো অন্য জিনিস। একবার খেয়েছেন, খেয়ে কিছু পান নাই, হয়তো অভিমান করেছেন, কিন্তু এখন পার্লামেন্ট কেন ছেড়ে যাচ্ছেন? পার্লামেন্ট ছেড়ে গেলে আমাদের তো লাভ হবে। নিস্তরঙ্গভাবে পার্লামেন্ট চালিয়ে যাবো আমরা, সরকারি দল। তাই আমি অনুরোধ করব, পার্লামেন্ট আগামীকাল শুরু হচ্ছে, দ্রুত শপথ গ্রহণ করে পার্লামেন্টে যেয়ে পার্লামেন্ট কাঁপিয়ে দেন। আমরা যেন ভয়ে সন্তুষ্ট থাকি আপনাদের চাপে পড়ে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার ডিএনসিসি উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম যাচাই বাছাই শেষে 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির আনিসুর রহমান দেওয়ান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির শাহিন খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম। তবে বাছাইতে ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টির প্রার্থী সঙ্গীতশিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন। আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসি মেয়র পদটি শূন্য হয়।
অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও সবার কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে নতুন সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূত রেনসে টিয়ারিং। তবে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন তিনি। আন্তর্জাতিক মান অনুযায়ী রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ইইউ কাজ করছে বলেও জানান টিয়ারিং। রাজধানীর একটি হোটেলে কসমস ফাউন্ডেশন আয়োজিত অ্যাম্বাসেডর্স লেকচার সিরিজে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে টিয়ারিং। জানান, গণতন্ত্র ও মানবাধিকার মূল্যবোধের উপর ভিত্তি করে এগিয়ে চলছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক। তারা চান বাংলাদেশের শক্তিশালী নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হোক। নতুন সরকারের সঙ্গেও এসব বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে বলে জানান টিয়ারিং। নির্বাচন অনুষ্ঠান ও এর প্রস্তুতি পর্বে আমরা খুবই গুরুত্ব দিয়েছি, যাতে সাংবিধানিক কাঠামোর আলোকে স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন এবং স্বাধীন গণমাধ্যম সহ মৌলিক সাংবিধানিক কাঠামোগুলোর মর্যাদা অক্ষুণ্ণ ও অব্যাহত থাকে। গণতন্ত্রকে শক্তিশালী করতে ও টেকসই উন্নয়নের লক্ষ্যে নতুন সরকারের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হয়ে আমরা কাজ করব। তার মতে, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন মত প্রকাশের অন্তরায়। রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ ও মর্যাদা সম্পন্ন প্রত্যাবাসনকে ইউরোপীয় ইউনিয়ন সমর্থন করে। সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহায়তা দিতে আমরা বদ্ধপরিকর। এই ইস্যুতে আমরা রাজনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখব। বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দিতে ইইউর প্রতি আহ্বান জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থেকে 2 জনকে আটক করেছে র্যাব। দুদকের অভিযোগের ভিত্তিতে এই 2 প্রতারকের কাছ থেকে 21টি মোবাইল জব্দ করা হয়েছে। 2008 সাল থেকে প্রতারক আনিসুর রহমান ও ইয়াসিন তালুকদার 500 কর্মকর্তাদের মামলার ভয় দেখিয়ে 35 থেকে 40 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব 2 এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকি জানান, 40 জনের এই চক্রটি স্বাস্থ্য ও ভূমি অধিদপ্তর, পুলিশ বিভাগ, এনজিও কর্মকর্তাদের ফোন করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিত। যেসব সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা টাকা দিয়ে সম্পদের হিসেব ধামাচাপা দিতে চাইতেন, তাদের বিষয়েও তদন্ত চলছে। 2 প্রতারকের কল লিস্ট ধরে শনাক্ত করে সেই সব কর্মকর্তার তালিকা দুদকের কাছে দেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এনসিটিবির অনুমোদন না থাকা বিভিন্ন গাইড বইয়ে ছেয়ে গেছে সাতক্ষীরার বাজার। জেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যতালিকায় রাখা হয়েছে এসব নিম্নমানের বই। অভিযোগের তীর কতিপয় শিক্ষক নেতাদের দিকে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। নিম্নমান ও ইতিহাস বিকৃতির অভিযোগে গত বছর পাঞ্জেরি, স্কয়ার, অক্সফোর্ড সহ বেশ কয়েকটি প্রকাশনের গাইড বই বাজারজাত না করার নির্দেশ দেয় জেলা শিক্ষা অফিস। কিন্তু সে নির্দেশ উপেক্ষা করে সাতক্ষীরা সদর, আশাশুনির কয়েকটি স্কুলের পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এসব কোম্পানির বই। বাধ্য হয়ে গাইড ব্যবহার করছে শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, প্রকাশনী কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন শিক্ষক সমিতির কিছু নেতা। অনেক সময় দেখা যায় যে কোম্পানির লোকজন এসে বলে যে তোমরা এই গাইডগুলো কিনো, এই গাইডগুলো খুবই ভালো। বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন ধরনের গাইড পছন্দ হয়, যে যেটা ভালো মনে করে সে সেটা কেনে। নিষিদ্ধ, কিন্তু আপনার হচ্ছে আমরা বিক্রি করতেছি, দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল থেকে বুক লিস্ট নিয়ে আসতেছে। এ ধরনের বিকৃত এবং নিম্নমানের বই বাজার থেকে তুলে নেওয়ার জন্য এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। মোবাইল কোড পরিচালনা সহ অন্যান্য যে সমস্ত আইনগত যে সমস্ত পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে সেগুলো নিয়ে এগুলো দ্রুত বন্ধ করা দরকার। সাংবাদিকদের আগমনের খবরে বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি দিয়ে দেন শিক্ষকরা। সেখানে শিক্ষকদের টেবিলেও পাওয়া যায় অনুমোদনহীন এসব গাইড বই। বইটা আমার, বইটা আমার বই। তাহলে ভয় কি, অনেক সময় সেলফিকেশন নেই সবগুলো বই, পুরোনো 18 সালের মনে আছে, 19 সালের বই। এটা পাঞ্জেরি গাইড। হ্যাঁ, এটা দেখার জন্য। এই তো আমাদের তো সব পড়তে হয়। লেকচার পাঞ্জেরিরা টাকা পয়সাও দেয় না, কিছুই করে না। ওই হয়তো লামসাম কি করে, যদি শেষবেলা এসে একটা অনারিয়াম। পাঠ্যসূচিতে গাইড বই অন্তর্ভুক্তকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নোট বই, গাইড বই
আর এনসিডিবির অনুমোদনবিহীন কোনো সহায়ক বই থাকবে না, সে আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গে থাকুন, ফিরে এসে থাকছে। ময়মনসিংহে নান্দাইলে আওয়ামী লীগের সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত 2, আটক 1। মাদুরোকে সরিয়ে যে কোনো উপায়ে গুয়াইদোকে ভেনেজুয়েলার ক্ষমতায় বসানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ময়মনসিংহে নান্দাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে 2 জন, আটক করা হয়েছে 1 জনকে। পুলিশ জানায়, গত রাত 10টার দিকে মোটরসাইকেলে মুয়াজ্জেমপুর গ্রামের বাড়ি যাবার পথে মোর্শেদ আলী সহ 3 জনের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের এলোপাথারি কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা। আহত 2 জন বাহাদুরনগরের নাজিমুদ্দিন ও কুতুবপুরের মুজিবুর রহমানের চিকিৎসা চলছে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরপরই কয়েকটি বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয় মোর্শেদ আলীর সমর্থকরা। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে নুরুল ইসলাম নুরু নামে একজনকে আটক করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল 9টায় জেলার 29 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পরেশচন্দ্র রায় ও মাহফুজুর রহমান জিয়ন। পরে সদর উপজেলার আউলিয়াপুর তেয়ারিগাঁও গ্রামের বাসিন্দা। আর জিয়ন ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ মহল্লার জহুরুলের ছেলে। তারা 2 জন বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মী। সকালে তারা দিনাজপুর কর্মস্থলে যাওয়ার পথে 29 মাইল এলাকায় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন পরেশ ও জিয়ন। নাটোর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ সইছে যাত্রীরা। সকাল থেকে নাটোরের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা না থাকায় যাত্রীরা সকালে বাস স্ট্যান্ডে গিয়ে বিপাকে পড়ে যায়। বাইরে থেকে বাস ছেড়ে এলেও নাটোরের উপর দিয়ে তা গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে এখনো পর্যন্ত বাস মালিক পক্ষে কেউ কথা বলেননি। এর আগে শুক্রবার সদর উপজেলা চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী জামিলুর রহমান মিলনের সন্ধানের দাবিতে হরিশপুর বাইপাস মোড়ে বিক্ষোভ করে তার সমর্থকরা। এ সময় তারা টায়ার জ্বালিয়ে নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করে। মিলনের স্বজনদের দাবি, বৃহস্পতিবার রাতে তাকে তালতলা হাফ রাস্তার নিজ অফিস থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার জেরে ওই সব রুটে বাস চলাচল বন্ধ হতে পারে বলে ধারণা স্থানীয়দের। ফসলের ক্ষতিকর পোকা দমনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাড়া ফেলেছে ইয়েলো কালার ট্র্যাপ। ব্যাপকভাবে এই ট্র্যাপ ব্যবহারে ঝুঁকেছে কৃষকরা। এর সুবাদে উৎপাদন হচ্ছে বিষমুক্ত ফসল। কিশোরগঞ্জ থেকে নাসিম খানের রিপোর্ট। ইয়েলো কালারটা বিশেষ এক ধরনের আঠা দেয়া হলুদ রঙের কাগজ। হলুদ রঙে আকৃষ্ট হয়ে পোকামাকড় এতে বসা মাত্রই আটকে যায় আঠায়। মরিচ, আলু, বেগুন, টমেটো, কুমড়া জাতীয় সবজি, ধানের বীজতলা এবং পানবরজে ব্যবহার হচ্ছে এটা। কীটনাশকে একদিকে ক্ষতির সংখ্যা, অন্যদিকে খরচও বেশি, আর তাই বিষমুক্ত ফসল উৎপাদনে আগ্রহী কৃষকরা। বাজার থেকে অনেক কীটনাশক অনেক বেগুন খেতে প্রয়োগ করতাম। প্রয়োগ করার কারণে অনেক পোকামাকড় থাকতো। বর্তমানে কৃষি অফিস এবং উপসহকারী অফিসার পরামর্শে এই হলুদ স্টিকার ব্যবহার করার ফলে কোনো প্রকার এই ওষুধ বর্তমানে লাগে। হলুদ কাগজ টানায় দিলে আমাদের আর এই কীটনাশক ওষুধটা ব্যবহার করা লাগে না। এতে আমাদের টমেটোটা বাজারে নিলে ভালো দামে বিক্রি করতে পারি। সবজি ফসলে কোনো রূপ বিষ ব্যবহার করা লাগে না। নিরাপদ ফসল কৃষক গড়ে উৎপাদন করতে পারে, ক্রেতারাও নিরাপদ ফসল কে স্বাচ্ছন্দ্য বোধ করে। উপজেলার সকল কৃষককে এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যেখানে কৃষকরা একটা ফসলে 5 থেকে 6 বার কীটনাশক স্প্রে করত, সেখানে এখন ইয়েলো কালারটা একবার ব্যবহার করেই সেটা লাভবান পাচ্ছে। তাতে তাদের উৎপাদনের পরিমাণও বেড়ে যাচ্ছে এবং উৎপাদন কষ্ট অনেকটা কমে যাচ্ছে। ইয়েলো ট্র্যাপ ব্যবহারে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ক্ষতির সংখ্যামুক্ত হওয়ার আশা দেখছে কৃষকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
ভেনেজুয়েলার বিরোধী নেতা ওয়ান গুয়াইদোকে যে কোনো উপায়ে ক্ষমতায় বসানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এদিকে ভেনেজুয়েলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখার সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে শান্তিপূর্ণ উপায়ে সরিয়ে গুয়াইদোকে ক্ষমতায় বসাতে কূটনৈতিক এবং অর্থনৈতিক অবরোধ আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতেও কাজ না হলে নেওয়া হবে বিকল্প কৌশল। দ্রুত ক্ষমতা না ছেড়ে যুক্তরাষ্ট্রের পরীক্ষা নিতে গেলে মাদুরো ভুল করবে বলেও হুঁশিয়ার করেন পেন্স। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে আগ বাড়িয়ে সিদ্ধান্ত দেওয়া ঠিক হবে না। ঘটনা প্রবাহের গভীর বিশ্লেষণে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করছেন গুতেরেস। এরই ধারাবাহিকতায় ভেনেজুয়েলার প্রতিবেশী বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব। অন্যদিকে সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানিয়ে টুইটারে ভাষণ দিয়েছেন গুয়াইদো। পাল্টা পদক্ষেপে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে চলছে থমথমে পরিস্থিতি। যুক্তরাষ্ট্রে অব্যাহত তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডার মধ্যে ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টি ও বন্যার আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বিরূপ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত 29 জনে পৌঁছেছে। টানা তুষারপাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ভেদে তাপমাত্রা হিমাঙ্কের 50 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকলেও শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি ঘটতে থাকে। সোমবারের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসার সুখবর দিয়েছে আবহাওয়া বিভাগ। তুষারপাতে সবচেয়ে নাজুক শিকাগোর তাপমাত্রা -21 থেকে বেড়ে 73 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। তবে ক্যালিফোর্নিয়ায় ঝোড়ো বাতাস ও বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। স্থানীয় সময় রবিবার রাত পর্যন্ত টানা বর্ষণ হতে পারে। এতে আকস্মিক বন্যার আগাম বার্তাও দেওয়া হয়েছে। ইলিনয়েস রাজ্যের জার্মান টাউন হিলের একটি গ্যারেজ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় মারা গেছেন তিনি। বিভিন্ন হাসপাতাল থেকে জানানো হয়েছে, গেল কদিনের তুষারপাতে মৃতদের বেশিরভাগই ছিন্নমূল। এদিকে এখনও স্বাভাবিক হয়নি রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা। খারাপ আবহাওয়ায় শুক্রবারও বাতিল হয়েছে বিমানের সহস্রাধিক ফ্লাইট। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরও একবার জানিয়ে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের অপচেষ্টা হলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। তৃতীয়বারের মতো গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের। কাদের বললেন, নির্বাচনের বিরুদ্ধে দেশে বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ বিএনপি। ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, নির্বাচন কমিশনের। সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।